হ্যালো প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাকে হলিউড গল্পে, যেখানে প্রতিনিয়ত আপলোড করা হয় হলিউডের সেরা মুভির গল্পগুলিকে ফুল এইচডি ভিডিও ক্লিপের সাথে। তো আজকে আমরা যে গল্পটা শুনবো তাই 2021-এরই রিলিজ পাওয়া দ্য টুমরো ওয়ার, এই সেরা মুভিটির, যেখানে 2050-তে হতে চলেছে মানব সভ্যতাকে বাঁচানোর এক বিশাল বড় লড়াই। তো আশা করি আপনারা গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরু হয় সাল 2050-তে, যেখানে কিছু সোলজার্স আকাশ থেকে পড়ে এক পুলতে আর কিছু সোলজার্স ডাইরেক্ট মাটিতে আছড়ে পড়ে ধাক্কা খেয়ে মারা যায়। আর এখানেই এন্ট্রি হয় আমাদের সিনেমার নায়ক ড্যান ফস্টারের। এরপর সিনেমার প্লটিং দেখানো হয় বর্তমানে, মানে 28 বছর আগের 2022-এর ডিসেম্বরতে, যেখানে দেখানো হয় ড্যান ফস্টারের মেয়ে মুরি ফস্টারের বার্থডে হওয়ায় ড্যানের বাড়িতে পার্টি চলছে। তখনই সেখানে ড্যানের স্ত্রী অ্যানি এসে বলে, তোমার বাবা জিন্স ফস্টার তোমার মেয়ের জন্য বার্থডে উইশ করতে বার্থডে কার্ড সেন্ড করেছে। ড্যান জানায় তার বাবার উইশতে তার কিছুই এসে যায় না, আর সে তার বাবার বার্থডে কার্ডটি ডাস্টবিনতে ফেলে দেয়। এর থেকেই আমরা বুঝতে পারি ড্যানের তার বাবার সাথে আদৌ ভালো সম্পর্ক নেই। তারপর এরা সবাই একসাথে একটা ফুটবল ম্যাচের ফাইনাল এনজয় করতে থাকে। তখনই আমরা দেখি সেই ম্যাচ চলাকালীনই সেই মাঠেই একটা ভীষণ জোরালো আলোর আবির্ভাব হয়, যার থেকে কিছু সোলজার্স বার হয়ে মাঠেতে নামে, যাদের লিড করছিল লেফটেন্যান্ট হার্ট। সে জনসমক্ষে এসে বলে, আমরা ভবিষ্যৎ থেকে এসেছি। সে জানায় আজ থেকে 30 বছর পর এমন একটা লড়াই হতে চলেছে যা পৃথিবী থেকে মানুষের চিহ্ন পর্যন্ত মিটিয়ে দেবে। আমাদের ভবিষ্যতের যুদ্ধটি কোনো মানুষের সাথে নয়, বরং এমন এক শক্তির সাথে যে শক্তিকে হারানো প্রায় অসম্ভব। আর তাই মানুষ্য জাতিকে বাঁচানোর একমাত্র পথ শুধু আপনারা। যদি আপনারা আমাদের সাথ না দেন তো আমরা কোনোভাবেই তাদের সাথে লড়ে উঠতে পারবো না। এই খবরটা প্রতিটা টিভি, প্রতিটা নিউজ চ্যানেলতে লাইভ টেলিকাস্ট করে দেখানো হয়। খবরটা দেখানোর 1 বছর পার হওয়ার পর দেখা যায় সকলেই চিন্তায় মগ্ন। সব দেশেরই সরকার একজোট হয়ে যায়, সব দেশেই তাদের সেনার দল বানিয়ে ভবিষ্যতে পাঠাতে শুরু করে দেয়। আর এখানেই আমরা জানতে পারি যে সৈন্যরা 1 সপ্তাহের জন্য ভবিষ্যতে সেই লড়াই লড়তে যায়, আর 7 দিন পর যখন তারা ভবিষ্যৎ থেকে বর্তমানে রিটার্ন করে, তো কারো হাত থাকে না, তো কারো পা। এমনকি মাত্র 20% মানে 100 জনের মধ্যে 20 জনই ভবিষ্যৎ থেকে বর্তমানে জীবিত অবস্থায় ফিরে আসে। এই জন্যই বর্তমানের অনেক লোকই গভর্নমেন্টের সমালোচনা করে বলে, এটা ভবিষ্যতের লোকের প্রবলেম, তো আমরা কেন এতে জড়িয়ে জীবন দিতে যাব। তখনই একদল লোক জানায়, ভবিষ্যতের তারা তো আর অন্য কেউ নয়, তারা তো আমাদেরই কোনো ছেলে বা নাতি, তাই আমাদেরও কর্তব্য ভবিষ্যতে সেনাদের সাহায্য করা। এরপর সিন শিফট হয় নায়ক ড্যান ফস্টারের দিকে, যে একজন জীবন বিজ্ঞানের শিক্ষক, আর সে সেখানে কিছু ছাত্রদের পড়াচ্ছে, যদিও সেই ছাত্রগুলোর আদৌ পড়ার মনোযোগ নেই। তাই ড্যান জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরাই বলো তোমরা কি পড়তে চাও। তখন একজন বলে, পড়াশোনা করে আর কি হবে, কারণ কিছুদিন পর আমাদেরও তো সেই ভবিষ্যতের যুদ্ধে লড়তে যেতে হবে, আর সেই যুদ্ধ থেকে আশা কমি যে আমরা আদৌ জীবিত হয়ে ফিরে আসব। তাহলে আর পড়াশোনা করেই হবে কি? তখন একজন ছেলে বলে, আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। ড্যান উত্তরে জানায়, তুমি তো শুধু জ্বালামুখী আর আগ্নেয়গিরি নিয়ে প্রশ্ন করবে জানা আছে, যদি অন্য কোনো টপিক আছে তো জিজ্ঞাসা করতে পারো। ছেলেটি বলে, এই টপিকটা নিয়ে আমি কিছু বলতে চাই, এটা আমাদের জীবনের সাথে জড়িত। জ্বালামুখী এমন একটা টপিক যার নিয়ে আমি সারা জীবন কথা বলতে পারি। এই সব আলোচনা চলতে চলতে ড্যানের পাশে একটা মেসেজ আসে যে তাকে শীঘ্রই পাশের রিসার্চ সেন্টারতে যোগাযোগ করতে হবে। সে সেখানে পৌঁছালে জানতে পারে তাদের সেনার ঘাটতি দেখা দিয়েছে ভবিষ্যতের সেই লড়াইয়ের জন্য। তাই সরকার এবার সাধারণ দেশবাসীদেরও এই যুদ্ধে লড়াইতে পাঠাচ্ছে। এরপর ড্যানের শরীরে নানান রকমের টেস্ট করা হয়, আর তার শরীরে একটা রিস্ট ব্যান্ড করিয়ে দেওয়া হয়। এটা আসলে এমন একটা টুলস যা দিয়ে ভবিষ্যতে পাঠানো যে কোনো সেনাকে ট্র্যাক করা যাবে। এই রিস্ট ব্যান্ডে এটাও জানায় যে ভবিষ্যতে মানুষটি কখন মারা যাবে, যা থেকে আমরা ড্যানের মৃত্যু সম্পর্কে জানতে পারি যে সে 2030-তে মানে আজ থেকে 8 বছর পর সে মারা যাবে। ড্যান জিজ্ঞাসা করে যে আমি মারা যাব কিভাবে, কিন্তু সেই মিলিটারি অফিসারটা তাকে এর সম্বন্ধে না জানিয়ে বলে, তোমার পাশে আর 24 ঘন্টা আছে, নিজেকে প্রস্তুত করে নাও লড়াইয়ের জন্য, পরিবারকে জানিয়ে দাও টুমরো ওয়ারের তুমিও একটা সৈন্য।
ড্যান না চাওয়া সত্ত্বেও তাকে যুদ্ধের এক সেনা হতে হয়। সে হতাশ হয়ে বাড়ি ফিরে। এদিকে ড্যানের ওয়াইফ অ্যানি ভবিষ্যৎ থেকে ফিরে আসা সেনাদের জিজ্ঞাসা করে তাদের এক্সপেরিয়েন্স সম্পর্কে। সে জানতে চায় ভবিষ্যতে তাদের এমন কোন জন্তুর সাথে লড়তে হয়েছে, কি বা এমন শক্তি আছে যাদের ভবিষ্যতের এত অ্যাডভান্স মানুষও হারাতে পারেনি। সেই সব আহত ভবিষ্যৎ থেকে ফিরে আসা সেনারা জানায় এই লড়াই এতটাই বীভৎস যা তারা মনে করতেও চায় না। সেই সময় ড্যান সেখানে চলে আসে। অ্যানি লক্ষ্য করে ড্যানের হাতেও সেই রিস্টব্যান্ড আছে যা অন্য সেনাদের হাতে আছে। অ্যানি বলে, আমি তোমায় কোথাও যেতে দেব না। ড্যান বলে, আমাকে এসব করতেই হবে। এই রিস্টব্যান্ডের দ্বারা তারা আমাকে ঠিক খুঁজে নেবেই, সে আমি যেখানেই লুকোই বা যেখানেই পালাই। অ্যানি বলে, তুমি তোমার বাবার সাহায্য নাও, কারণ সেই একমাত্র ব্যক্তি যে তোমার এই রিস্টব্যান্ডটা খুলতে পারবে। এবার না চাওয়া সত্ত্বেও ড্যানকে তার বাবা জিন ফস্টারের পাশে যেতে হয়। জিনের একটা ছোট ফ্যাক্টরির মতো আছে যেখানে এরোপ্লেনকে সে রিপেয়ার করে আর নতুন নতুন যন্ত্র বানায়। এরপর যখন ড্যান তার বাবাকে জানায় যে তাকেও যুদ্ধে যেতে হবে কিন্তু সে যেতে চায় না, তাই আমি চাই তুমি এই রিস্টব্যান্ডটা আমায় খুলে দাও। সেটা দেখে জিন বলে, এটা সি সিরিজের রিস্টব্যান্ড, এটা খুব কমপ্লেক্স একটা ব্যান্ড যা খুলতে আমার অল্প সময় চাই। যখন আরো এদের মধ্যে কথা চলতে থাকে সেই সময় ড্যান কিছু কিছু জিনিস এদিক ওদিক করে দেখতে থাকে। এতে জিন রেগে যায় আর বলে, মানুষ চাপ পড়লেই বাপকে মনে করে। এতে ড্যান রেগে যায়, বলে, না আমি কোনোদিন আর দেখা করতে আসবো তোমার সাথে, না আমার মেয়েকে পাঠাবো কখনো তোমার পাশে। এই বলে সে তার বাড়ি চলে আসে। বাড়িতে ফিরে সে তার স্ত্রীকে বলে, আমার হাতে রিস্টব্যান্ডটা আছেই, মানে আমাকে যুদ্ধে যেতেই হবে। অ্যানি বলে সে যেন একবার তার মেয়ের সাথেও দেখা করে নেয়। সে তার মেয়ের পাশে যায়, কিন্তু তার মেয়ে আগে থেকেই জানতো বলে সে বলে, আমি জানি বাবা যে তুমি শীঘ্রই সেই লড়াইতে যাবে। সে তার মেয়ে মুরিকে ভাই করে। এরপর ড্যান সেই সেন্টারতে চলে যায় যেখানে তাদের এক সপ্তাহের ট্রেনিং দেওয়া হয় সেই ভবিষ্যতের অজানা শত্রুদের সাথে লড়াইয়ের। এখানে আপনাদের জানিয়ে দিতে চাই, এই যুদ্ধের জন্য সকল 40+ বয়স মানুষদের নেওয়া হয়েছে, যারা অ্যাটলিস্ট 2050 পর্যন্ত যেন অলরেডি মারা যায়, কারণ তারা যেন ভবিষ্যতে পৌঁছে তাদেরই ফিউচার আইডেন্টিটির মানে ভবিষ্যতে তারা তাদেরই নিজেদের ভবিষ্যৎ রূপকে দেখতে না পায়। অথচ তারা যারা তাদের ট্রেনিং দিচ্ছিল তাদের বয়স 20-র আশেপাশে। এটার মানে যে যারা 2030, 35, 40 পর্যন্ত জন্মই নেয়নি তারা কিভাবে তাদের ভবিষ্যতের রূপের সাথে মিলবে। এই ট্রেনিং সেন্টারতে তাদের প্রথমবার জানানো হয় যে তারা যাদের সাথে যুদ্ধে লড়বে মানে তাদের শত্রু যারা তাদের হোয়াইট স্পাইকস বলা হয়, যারা খুবই বিচক্ষণ, শক্তিশালী ও ভয়ানক একটা জীব। তাদের সাথে লড়তে হলে তাদের পেটে বা গলায় অ্যাটাক করতে হবে, কারণ এদের মাথা ও পিঠটা এক শক্তিশালী খোলস দ্বারা প্রোটেক্টেড। তারা জানায় এই 7 দিনের যুদ্ধে তারা যদি লড়াই করে বেঁচে থাকতে পারে তাহলে ঠিক 7 দিন হওয়া মাত্রই তারা এই বর্তমান টাইম লাইনতেই ফিরে আসবে। আর যদি কেউ মারা যায় তো তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে $10 লক্ষ দেওয়া হবে। সেখানে ড্যানের দুজনের সাথে পরিচয় হয়। একজনের নাম চার্লি, সে একজন এনভায়রনমেন্ট প্রফেসর। অন্য একজনের নাম ডোরিয়ান, যে 3 বার ভবিষ্যতে গিয়ে সেই অজানা দানবদের সাথে লড়াই করে রিটার্ন করে এসেছে। এবার তাদেরকে জানানো হয় জাম্পলিংয়ের দ্বারা তাদেরকে 30 বছর পরের ভবিষ্যতে পাঠানো হবে। চার্লি তখন বলে, কেননা আমরা সোজা ভবিষ্যতে সেখানে যাই যেখান থেকে সেই দানবদের উৎস, আর সেখানেই আমরা তাদেরকে পুরোপুরি শেষ করে ফেলি। মিলিটারিরা উত্তর দেয়, এদের উৎস আমরা কোনোই জানি না, না পাওয়া গেছে এদের মহাকাশ থেকে আসা কোনো মহাকাশ যান, না পাওয়া গেছে ক্র্যাশ ল্যান্ডিং এর কোনো চিহ্ন। আমরা শুধু এটুকুই জানি এরা প্রথম অ্যাটাক করেছিল রাশিয়াতে, আর তারপর তারা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই এলিয়েন্সরা ফার্স্ট অ্যাটাক করে 2050-তে, মানে এখনো 28 বছর বাকি আছে তাদের আক্রমণ করতে। সেই 7 দিন কমপ্লিট হওয়ার পর এবার সেই সময়টা আসে যখন সব নাগরিকদের এবার যুদ্ধের জন্য ভবিষ্যতের সেই সময়তে পাঠানো হবে। ভবিষ্যতে ট্রান্সপোর্টের সময় কিছু টেকনিক্যাল প্রবলেম আসায় কিছু কিছু লোক ডাইরেক্ট ক্র্যাশ ল্যান্ডিং, মানে যাদের মাটিতে ল্যান্ড করা ছিল তারা কয়েক কিলোমিটার উপর থেকেই মাটিতে আছড়ে পড়ে আর মারা যায়, কিন্তু যারা জলে ল্যান্ড করে তারা প্রায় সকলেই বেঁচে যায়। এই দৃশ্যটি মুভিটির প্রথমে আমরা দেখেছিলাম। ড্যান ও তার কিছু সঙ্গী জলে ল্যান্ডিং করায় বেঁচে যায়। এদের ভবিষ্যতের লিড অফিসার হয় লেফটেন্যান্ট ফস্টার। সে তাদের সাথে যোগাযোগ করে আর বলে পাশেরই এক বিল্ডিংতে তাদের কিছু হার্ড ড্রাইভ ও কিছু মেডিসিন আছে, তো তারা যেন সেই জিনিসপত্রগুলো সাথে করে নিয়ে আসে। সে আরো জানায় আমাদের কিছু অফিসার ও সোলজার সেখানে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো মেসেজ পাওয়া যায়নি আর যোগাযোগও তাদের সাথে সম্ভব হয়নি।
তাই তারা যেন সেখানে গিয়ে বাকি মিলিটারিদের আপডেট দেয় ও সেই হার্ড ডিস্ক এবং ওষুধগুলো সাথে করে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই সেখানে বোম ও মিসাইল দিয়ে অ্যাটাক করে পুরো এরিয়াটা ডিস্ট্রয় করে দেওয়া হবে। তাই তারা যেন সব কাজগুলো তার আগেই করে ফেলে। ড্যান ফস্টার এবার তাদের সব সাথীদের নিয়ে সেই রিসার্চ সেন্টারতে পৌঁছে। সেখানে গিয়ে তারা দেখতে পায় তাদের এক মিলিটারি দলকে সেই হোয়াইট স্পাইক্স এলিয়ানরা অলরেডি মেরে ফেলেছে। এই দৃশ্য দেখে তাদের অনেকেই ভয় পেয়ে যায়, কিন্তু তবু তাদের ডিউটি তারা করে। ড্যান সেই হার্ড ড্রাইভস ও মেডিসিনগুলো কালেক্ট করে নেয়। তারা যখন সকলে সেখান থেকে বার হতে যায় তখনই কিছু হোয়াইট স্পাইক্স তাদের আওয়াজ শুনে নেয় আর তাদের উপর হামলা শুরু করে দেয়। তারা তো জানতোই তাদের পেটে বা গলায় অ্যাটাক করতে হবে, তাই ড্যান ও তার সঙ্গীরা তাই করে। ও কোনো রকমে সেই বিল্ডিং থেকে বাইরে আসে। তখনই সেখানে বড় বড় লাল ধোঁয়ার বোম ফেলা হয়। লেফটেন্যান্ট ফস্টার জানায় সেখান থেকে তারা যত তাড়াতাড়ি সম্ভব যেন সরে পড়ে, কারণ এখানে এবার মিসাইল আনা হবে। তখনই তারা রাস্তার ওপার থেকে কিছু হোয়াইট স্পাইক্সকে তাদের দিকে ছুটে আসতে দেখে। তারা তাদের উপর গুলি চালাতে শুরু করে দেয়। লড়তে লড়তে তার একটা টানেলের নিচে পর্যন্ত পৌঁছে। ক্রোভিন বলে, তোমরা এখান থেকে অন্য রাস্তা দিয়ে বার হয়ে যাও, আমি এদের বোম ব্লাস্ট করে মেরে ফেলবো। তার সঙ্গীরা বলে, এতে তুমিও মারা যাবে। ক্রোভিন বলে, তাছাড়া কোনো উপায় নেই এদের আটকানোর। এবার তারা সরে পড়লে ক্রোভিন একটা বোম ব্লাস্ট করে দেয়, আর তার কিছুক্ষণ পরেই মিলিটারিরাও সেই এলাকায় বোমবারি শুরু করে দেয়। আর দেখতে দেখতেই পুরো এরিয়াটা ধ্বংসের স্তূপ হয়ে যায়। এদিকে ড্যান, চার্লি ও ডোরিয়ান সেই এরিয়া থেকে সময় থাকতেই বেরিয়ে আসায় তারা বেঁচে যায়। তারা হসপিটালতে নিজের চেক আপের পর লেফটেন্যান্ট ফস্টারের সাথে দেখা করে। তখন সে জানতে পারে এই লেফটেন্যান্ট ফস্টার আর অন্য কেউ নয়, তারই মেয়ে মুরি ফস্টার। যদিও মুরি তাকে দেখে তো অতটা খুশি হয় না, তাই ড্যান তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি আমাকে দেখে খুশি হওনি? এত রিড বিহেভ করছো তুমি আমার সাথে। মুরি জানায়, যখন আমি 12 বছর বয়সে ছিলাম তখন তুমি ঘর ছেড়ে চলে গিয়েছিলে। যখন আমি 14তে ছিলাম তখন তুমি আমাকে আর মাকেও পুরোপুরি ছেড়ে দাও। আর যখন আমি 16তে তখন তুমি একটা অ্যাক্সিডেন্টের জন্য হসপিটালতে মারা যাচ্ছিলে। ড্যান জানায়, যদি এটা নিশ্চিত যে আমি 2030তে মারা যাবই, তো কেননা কিছুটা ভালো সময় আমি আমার মেয়ের সাথে কাটাই। মুরি ড্যানকে জানায়, আমাদের লক্ষ্য হওয়া উচিত এলিয়েন্সদের সেই মাদা এলিয়েনটা, কারণ তাকে যতক্ষণ পর্যন্ত না মারবো সে হোয়াইট স্পাইকদের সংখ্যা বাড়াতেই থাকবে। তাই আমাদের সেই মাদা হোয়াইট স্পাইককে বন্দি করতেই হবে, আর তার ডিএনএ থেকে এমন টক্সিন মানে বিষ বানাতে হবে যাতে সব স্পাইক্স মারা যায়। ড্যান বলে, আমাদের এই পৃথিবীতে অনেক তো শক্তিশালী টক্সিন আছে, তুমি সেগুলো ইউজ করে দেখতে পারো। মুরি জানায়, সেই সব টক্সিনতে মেল হোয়াইট স্পাইক্স মারা গেলেও ফিমেল হোয়াইট স্পাইক্সদের কোনো প্রভাব পড়ে না। আমাদের আর্টিফিশিয়ালি এমন টক্সিন বানাতে হবে যাতে আমরা তাকেও মারতে পারি আর বাকি সবও এতে মারা যায়। তাই এরা সবাই সেই মাদা হোয়াইট স্পাইক্সে বাসাতে যায়, যেখানে অলরেডি কিছু সেনা তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু সে এতটাই শক্তিশালী যে তাকে বন্দি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সেই সময় মুরি সেখানে পৌঁছে আর হোয়াইট স্পাইককে অ্যাটাক করে দেয়। তখনই সেই মাদা হোয়াইট স্পাইক রেগে গিয়ে তাকে মারতে যায়। সে সময় ড্যান ফস্টার এসে তাকে বাঁচিয়ে নেয়। হোয়াইট স্পাইক অনেক জোরে জোরে চিৎকার করে, যা শুনে বাকি হোয়াইট স্পাইকরা তাকে প্রোটেক্ট করতে ছুটে আসে। সব মিলিটারিরা যখন সেই আহত হোয়াইট স্পাইককে বন্দি করে, তখন মেল হোয়াইট স্পাইকগুলো সেই ফিমেল হোয়াইট স্পাইককে বাঁচাতে তাদের দিকে ছুটে আসে। মুরিও তাদের মেশিন গান দিয়ে সেই এলিয়েনগুলোর ওপর অ্যাটাক করতে থাকে। সে তার ফ্লায়ার গান দিয়ে সংকেত পাঠায়, তখনই সেখানে একটা হেলিকপ্টার এসে তাদের নিয়ে যায় ডিপ সোয়েল বাহামাসতে। এটা আসলে এমন একটা জায়গা যা সমুদ্রের মাঝখানে ছিল, যাতে কোনো হোয়াইট স্পাইক্স এর ডেরার ভিতরে না আসতে পারে। রিসার্চ সেন্টারতে দেখানো হয় ওই মাদা হোয়াইট স্পাইকটাকে অনেক বড় বড় শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মুরি সেই হোয়াইট স্পাইকদের শরীর থেকে কিছুটা ব্লাড নিয়ে সে তার অ্যানালাইটিক্স শুরু করে দেয়। সে অবজার্ভ করে এর ডিএনএ এতটাই কমপ্লেক্স যাতে অনেক রিসার্চ করলে তবে গিয়ে একটা পারফেক্ট টক্সিন বানানো সম্ভব। ড্যান বলে, আমি এ কাজে তোমার জন্য সাহায্য করতে পারি। মুরি বলে, এটা আমার রেসপন্সিবিলিটি, আমি করে নেব। সারা রাত্রি তাতে এক্সপেরিমেন্ট করলেও মুরি এখনো তার সাফল্যতা পায়নি। এবার সেই 7 নম্বর দিনটি চলে আসে, যেখানে এই ভবিষ্যতে আসা সেই সৈন্যদের আবার তাদের বর্তমান টাইমলাইনতে ফিরে যেতে হবে। ড্যান ফস্টার তাই ভবিষ্যতে শেষবারের মতো তার মেয়ের পাশে দেখা করতে আসে। ড্যান জিজ্ঞাসা করে তার মেয়েকে, তুমি আমায় ভবিষ্যতে এমন প্রতিকূল অবস্থাতেও সিলেক্ট করেছো, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। মুরি জানায়, হ্যাঁ আছে,
আসলে বাবা, আমি তোমায় বিশ্বাস করি। আমি চাইতাম এই টক্সিন বানানোর সাফল্যতা পেলে তুমি সেই টক্সিনটা বর্তমানে নিয়ে যেতে আর সেখানে এর মাস প্রোডাকশন শুরু করে দিতে, যাতে ভবিষ্যতে যখনই কোনো হোয়াইট স্পাইক্সের দল আক্রমণ করলে আমরা সেখানেই যেন তাদের শেষ করে ফেলতে পারি। তখনই মুরি তার সেই 100% ডিএনএ রিলেটেড টক্সিন সলিউশনটা বানিয়ে ফেলে। এটা হোয়াইট স্পাইক্স দেখে ফেলায় সে জোরে জোরে চিৎকার করতে লাগে, যা শুনে সব মেল হোয়াইট স্পাইক্স সেই লোকেশন পর্যন্ত পৌঁছে যায়। যদিও মিলিটারি ম্যানরা তাদের উপর গুলিবারি শুরু করে দেয়, কিন্তু এতে কোনো প্রভাবই পড়ে না তাদের পিঠের সেই সিলটার জন্য। এই হোয়াইট স্পাইকগুলো এসে সব মিলিটারি ম্যানদের ওপর এবার অ্যাটাক করে দেয় ও একে একে করে তাদের মেরে ফেলতে থাকে। এদিকে ড্যান ও মুরির পাশে সেই টক্সিনটি থাকায় তা নিয়ে ড্যান বর্তমানের টাইম লাইনতে ফিরতে চায়। তখনই কিছু হোয়াইট স্পাইকস এসে এদের ওপরও অ্যাটাক করতে গেলে এরাও গুলিবারি শুরু করে দেয়। এক সময় একটা মেল হোয়াইট স্পাইক এসে মুরিকে ধরে ফেলে, তো তার বাবা ড্যান এসে তাকে বাঁচাতেই যাবে, তখনই তার 7 দিনের সময় পার হয়ে যায়। তাই মুরির হাতটাও তার হাত থেকে ছাড়িয়ে যায় আর ড্যান তার বর্তমানে 2022-এর টাইম লাইনতে পৌঁছে যায়। এত বড় দুর্ঘটনা ঘটলেও ড্যান কিন্তু তার হাতের সেই টক্সিনের কন্টেনারটা ছাড়েনি। তাকে হসপিটালতে নিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করা হয়, আপনি ঠিক আছেন তো? আপনার হাতের এই টিউবটা কিসের? ড্যান জানায়, এই টিউবটার মাস প্রোডাকশন করো, এই টক্সিন দ্বারাই সব হোয়াইট স্পাইক্সকে মারা সম্ভব। তখনই লেফটেন্যান্ট হার্ট বলে, যখন আপনি এখানে এলেন তখনই ভবিষ্যতে যাওয়ার পুরো পোর্টালটা ওই হোয়াইট স্পাইক্সদের আক্রমণের জন্য পুরো নষ্ট হয়ে গেছে, আর আমাদের ভবিষ্যতে যাওয়ার কোনো বিকল্প নেই। আর যদি ভবিষ্যতে যেতেই পারবো না, তো এই টক্সিনের মাস প্রোডাকশন করেই কি লাভ? এবার সেই ক্লান্ত অবসন্ন ড্যান তার বাড়ি ফেরে। সে যখন তার মেয়ে মুরিকে আবার সেই ছোট 9 বছর বয়সতেই দেখে, সে তাকে স্নেহে আঁকড়ে ধরে আর বলে, এই পৃথিবীতে আমি তোমায় সবচাইতে বেশি ভালোবাসি, আর আমি তোমায় ছেড়ে কখনো কোথাও যাব না। ড্যান শুয়ে শুয়ে ভাবে যে আজ যদি আমরা আমাদের ভবিষ্যৎকে নিরাপদ না করি, তো হয়তো আমাদের সবই কাছের লোক নিকট ভবিষ্যতে অকালেই মারা যাবে। তখনই সে পৌঁছে যায় ডোরিয়ানের পাশে। সে তাকে বলে, শুনেছি তুমি যতবারই কোনো হোয়াইট স্পাইক্সকে মেরেছ, তুমি তার কোনো না কোনো প্রমাণ নিজের পাশে রেখেছ। আমি জানতে চাই, এখনো সেই হোয়াইট স্পাইকের নখটা কি তোমার পাশে আছে? ডোরিয়ান উত্তর দেয়, হ্যাঁ। তার সেই নখের টুকরোটা নিয়ে তোরা সোজা সেই পৌঁছে যায় পরিবেশ বিজ্ঞানী চার্লির পাশে। চার্লি বলে, এর নখে তো কোনো চীনের জ্বালামুখীর চিহ্ন ও উপাদান আছে, কিন্তু এদের প্রথম হানা তো রাশিয়াতে ছিল। সো চীনের আগ্নেয়গিরির উপাদান এদের নখে কিভাবে এসেছে? তখনই ড্যানের মনে পড়ে তার ক্লাসে একটা ছেলে ছিল যে সব সময় জ্বালামুখী আর আগ্নেয়গিরি নিয়েই পড়ে থাকতো। তাই সে তার পাশে পৌঁছে তাকে জিজ্ঞাসা করে, আসলে রাশিয়াতে চায়নার আগ্নেয়গিরির অবশেষ কিভাবে এলো? ছেলেটি বলে, আজ থেকে প্রায় 1000 বছর আগে চায়নাতে একটা অনেক বড় আগ্নেয়গিরির বিস্ফোট হয়েছিল, যার অনেক ডাস্ট পার্টিকেলস রাশিয়া পর্যন্ত পৌঁছেছিল। 1946 সালে যখন একদল বিজ্ঞানী রাশিয়ার সেই এলাকাতে পৌঁছে, তখন তারা রিসার্চ করে জানতে পারে যে এখনো সেই অগ্নুৎপাতের উপাদান রাশিয়ার ওই গ্লেসিয়ারের নিচেতে চাপা পড়ে আছে। তখন ড্যান বুঝতে পারে ওই এলিয়ান স্পেসশিপ 2050 পৃথিবীতে আসেনি, বরং তারা তো 1000 সাল আগেই পৃথিবীতে এসে পৌঁছে গেছে। তারা শুধু অপেক্ষা করছিল তাদের স্পেসশিপের ওপর গ্লেসিয়ারটার গলার। আর এটাই মেন কারণ যে আজ পর্যন্ত তাদের কোনো স্পেসশিপ পাওয়া যায়নি। এই তথ্যটা জানানোর পর ড্যান পৌঁছে যায় ইউএস এর এক প্রধান সেনেটরের পাশে আর তাকে জানায় রাশিয়ার এক গ্লেসিয়ারের নিচে সেই এলিয়ানদের এক স্পেসশিপ আছে। তাই আমরা যদি সেখানে গিয়ে সেই এলিয়ানদের এখনই মেরে ফেলি, তাহলে ভবিষ্যতে এসে তারা আর কোনো ক্ষতি করতে পারবে না। সেনেটর জানায়, এখন আমি তোমার কথাই কেনই বা বিশ্বাস করব? এমনিতেই সারা পৃথিবী এখন যুদ্ধের মহলে উত্তপ্ত আছে, আর অ্যাট প্রেজেন্ট কেউই এখন তোমাকে রাশিয়া যাওয়ার পারমিশন দিতে পারবে না। তখন ড্যান আবার চাপ পড়লেই তার বাপকে মনে পড়ে, কারণ সে জানতো তার বাবার পাশে অনেক এরোপ্লেন আছে যা দিয়ে সে অবৈধভাবে রাশিয়া পৌঁছাতে পারে। আর তাই সে পৌঁছে যায় তার বাবা জিন ফস্টারের পাশে সাহায্য চাওয়ার জন্য। আর সে তাকে সব বোঝায় যে ভবিষ্যতে যে হোয়াইট স্পাইক্সরা অ্যাটাক করবে তাদের স্পেসটি সম্পর্কে তারা জেনে গেছে। এখন শুধু তারা অবৈধভাবে রাশিয়াতে যাওয়ার সাহায্য চায়। এ শুনে তার বাবা কি করেই বা তার ছেলেকে একা ছাড়তো। তাই লেফটেন্যান্ট হার্ট ও তারা কিছু জন অনেক আগ্নেয়াস্ত্র ও কিছু টক্সিন নিয়ে রাশিয়ার সেই গ্লাসিয়ারটিতে পৌঁছায়, যেখানে আজ থেকে 1000 সাল আগে চায়নার আগ্নেয়গিরির কিছু অংশ এসে পড়েছিল।
এখন তারা বুঝতে পারে এই জায়গাতে বোম ব্লাস্ট করতেই হবে, তা না হলে তারা বরফের নিচে কিভাবে সেই স্পেসশিপ পর্যন্ত পৌঁছাবে। বোম দেখার পরেই সেখানে তারা একটা বিশাল বড় স্পেসশিপ দেখতে পায়, যা এখানে এসেছিল প্রায় 1000 বছর আগে। তাদের ক্র্যাশ ল্যান্ডিং দেখে ড্যান বুঝতে পারে এই এলিয়েন্সরা তো পৃথিবীতে আসতেই চায় না, আসলে ভুল করে তারা এখানে পৌঁছে গেছে। তখনই ড্যান তার টিমের সাথে সেই ঘুমন্ত বেবি হোয়াইট স্পাইক্স গুলোর মাথাতে সেই টক্সিনগুলো ইনজেক্ট করতে শুরু করে দেয়, আর তারা গলে গলে মারা যায়। কিন্তু মারা যাওয়ার সময় তারা এত চিৎকার করে যে পাশে স্লিপ চেম্বারতে থাকা হোয়াইট স্পাইক্স গুলো জেগে যায়। সেই হোয়াইট স্পাইক্স গুলো এবার ড্যানের সঙ্গী সাথীদের একে একে করে মারতে শুরু করে। ড্যানের এক বন্ধু বলে এদের সাথে লড়ার একটাই পথ হচ্ছে যে পুরো জায়গাটাকে বোম দিয়ে উড়িয়ে দিতে হবে। কিন্তু তখনই সেই মাদা হোয়াইট স্পাইক্সটা সেখান থেকে বার হয়ে পালিয়ে যায়। ড্যানের বাকি সাথীরা বলে, ড্যান তুমি ওই মাদা হোয়াইট স্পাইক্সকে আগে মেরে ফেলো, আমরা এদের ঠিকানা লাগাচ্ছি। ড্যান তাই তাকে মারতে বেরিয়ে পড়ে, আর ডোরিয়ানের টিম পুরো এলিয়ান স্পেসশিপটাকে বম দিয়ে ব্লাস্ট করে উড়িয়ে দেয়। ড্যান বাইরে এলে সে তার বাবা ও তার এক সঙ্গীকে আহত অবস্থায় পায়। তার বাবা জানায়, আমরা অনেক চেষ্টা করলাম ওই হোয়াইট স্পাইক্সকে আটকানোর, কিন্তু সে সাইজতে এত বড় ছিল যে তাকে আমরা আটকাতে পারিনি। ড্যান বুঝে যায় এই মাদা হোয়াইট স্পাইক্সকে না মারলে সে ভবিষ্যতে এসে পুরো মনুষ্য জাতির চিহ্ন মিটিয়ে দেবে। তাই ড্যান আর জেমস একটা প্ল্যানিং করে সেই মাদা হোয়াইট স্পাইক্সকে মারার জন্য। সেখানে জেমস তারই এক জ্যাকেটকে মূর্তির মতো দাঁড় করিয়ে দেয়, আর হোয়াইট স্পাইক্স ভাবে এটা কোনো মানুষ, তো সেই হোয়াইট স্পাইক্স সেই জ্যাকেটটার উপর অ্যাটাক করতে ছুটে যায়। সেই সময়ই জেমস তার উপর গুলি চালাতে শুরু করে দেয়। ড্যান সেখানে সেই সুযোগে পৌঁছে তার হাতে ইনজেকশনটা লাগিয়ে দেয়, কিন্তু হোয়াইট স্পাইক্সটা এতটা বুদ্ধিমান, যখন তার হাত গলতে শুরু করে তখন সে দাঁত দিয়ে তারই হাতটিকে ছিঁড়ে ফেলে দেয়, আর সে ড্যানকে মারার জন্য এগিয়ে আসে। যেহেতু হোয়াইট স্পাইক্সরা রক্তের গন্ধ অনুসরণ করতে পারত, তাই ড্যানের বাবা তার ছেলেকে বাঁচাতে নিজের হাতটি কেটে ফেলে। তার পাশেই একটা বড় গর্ত থাকায় ড্যানের বাবা ভেবেছিল যে সে সেই হোয়াইট স্পাইক্সটাকে ধরে পর সেই নিচের গর্তে পড়ে যাবে আর তারা দুজনই মারা যাবে। কিন্তু তখনই ড্যান সেই হোয়াইট স্পাইক্সের নখটা যা তার পকেটতে ছিল তা দিয়ে তার গলাটা কেটে দেয়, আর তার পাশে যে একটা টক্সিন বেঁচে ছিল তা তার মুখে ইনজেক্ট করে দেয়। তাই সেই হোয়াইট স্পাইকটা ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। একটা বড় পাথরে ধাক্কা লেগে সে সেখানেই মারা যায়। এভাবেই পৃথিবী একটা বড় হামলার হাত থেকে রেহাই পায়। ড্যানো এবার তার বাবাকে তাদের বাড়ি নিয়ে যায় আর তার মেয়ের সাথে তাকে দেখা করায়, আর এভাবেই সিনেমাটার একটা হ্যাপি এন্ডিং হয়। প্রতিনিয়ত এমন সেরা মুভিগুলির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।